নমস্কার, চ্যানেল বাংলা থেকে সরাসরি আমরা হাজির হয়েছি আজকে। আর আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায়। আমরা জানি নির্বাচন কিন্তু ঘোষণা হয়েছে এবং নির্বাচনের আদর্শ আচরণবিধিও কিন্তু লাগু হয়ে গেছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজ আমরা দেখলাম যে ডিজি বিবেক কুমারকে কিন্তু সরিয়ে দিলেন নির্বাচন কমিশন। কি বলবেন? দেখেন, নির্বাচন কমিশনের যে দায়িত্ব বা ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু রয়েছে কোনো রাজ্যের ডিজিকে পরিবর্তনের। এবং যেহেতু রাজীব কুমারকে সরানো হলো, সেই জন্য কিন্তু বাংলায় বিরোধী দলকে আক্রমণ করতে বা নিশানা করতে শাসক দল ছাড়বে না, এটা স্বাভাবিক কথা। এবং শাসক দলের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রশ্ন তোলা হয়েছে যে কেন পরিবর্তন করা হলো। আমি দুটো বিষয় বলবো। এক, শুধুমাত্র পশ্চিমবঙ্গে কিন্তু পরিবর্তন করা হয়নি ডিজি, সেই সঙ্গে যে রাজ্যগুলি পরিবর্তন করা হয়েছে তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য দুটি রাজ্য রয়েছে, একটা গুজরাট, একটা উত্তরপ্রদেশ। এই দুই রাজ্যে কিন্তু বিজেপি ক্ষমতায় রয়েছে, তাদের ডিজিকেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। এটা গেল এক নম্বর। দুই নম্বর, বর্তমানে যিনি ডিজি হয়ে আসলেন বিবেক সাহা, তাকে কিন্তু আমরা যদি দেখি সেটাও রাজ্য সরকারের সুপারিশেই কিন্তু তিনি ডিজি হলেন। অর্থাৎ নির্বাচন কমিশন নবান্ন যে সুপারিশ, সেই সুপারিশ মেনেই তাকে ডিজি করলেন। অর্থাৎ তিনিও কিন্তু রাজ্য সরকারের প্রতিনিধি বা আগামী দিনে তিনি প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে, যেমন গত দিনে তিনি ছিলেন এবং ভবিষ্যতেও তিনি বিভিন্ন পদ অলঙ্কৃত করবেন। বর্তমান সময় ভোটের সময়কালীন তিনি ডিজি হিসাবে তিনি সেই পদের যে মর্যাদা, সেই মর্যাদা রাখবেন এবং যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনা একটা স্বাভাবিক ঘটনা। বিভিন্ন সময়ে দেখা গেছে ভোটের সময় এই ধরনের পরিবর্তন হয় এবং পরবর্তীতে হয়তো দেখা যাবে বিভিন্ন জায়গার জেলার যারা এসপি রয়েছেন তাদেরকে পরিবর্তন করা হবে, জেলার ডিএমদের পরিবর্তন করা হবে। সুতরাং তখনও প্রশ্ন উঠবে, কিন্তু এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা যদি 2021 সালের নির্বাচন দেখি, তাহলে কিন্তু সেই নির্বাচনে একাধিক কিন্তু প্রশ্ন উঠেছিল। বিশেষত ভোট গণনা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা এবং শাসক দল। আমরা যদি দেখি তাহলে কিন্তু শাসক দলের পক্ষ থেকে 5 জন কিন্তু আদালতে গিয়েছেন, তারা ইলেকশন পিটিশন তুলেছেন। অন্যদিকে যদি দেখি তাহলে দেখতে পাবো ভারতীয় জনতা পার্টি, তারাও ইলেকশন পিটিশন 7 জন করেছেন। এবং অবশ্যই যারা করেছেন তারা যে নিয়ম, সেই নিয়ম এর যে সংখ্যা থাকে, যে দিনক্ষণ থাকে, তারপরে গিয়ে করেছে। আরো অনেকে করেছে, কিন্তু তাদেরগুলো গ্রাহ্য হয়নি। এই মোট 12টি ইলেকশন পিটিশন গ্রাহ্য হয়েছে বলে আমার যতদূর জানা রয়েছে। সুতরাং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের যাতে কোনো ধরনের প্রশ্নচিহ্ন না ওঠে, সেই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা উদ্যোগ নেওয়ার প্রয়োজন তারা নিচ্ছেন। এবং কেউ সেটাকে সাধুবাদ জানাবেন, কেউ সেটাকে কিন্তু বলবেন, কটাক্ষ করবেন। এটা স্বাভাবিক ব্যাপার, রাজনীতির বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে বাংলায় যাতে শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হয়, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। সেটাই চাইছেন সাধারণ মানুষ। এবং সেটা কতদূর করতে পারবে নির্বাচন কমিশন, তার জন্য কিন্তু আমাদের একেবারে 4 জুন গণনা পর্যন্ত, যেহেতু 2021 সালে আগে যে সময় ছিল, সেই সময় কিন্তু সিআরপিএফ এর বা কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন কাজ নিয়ে অভিযোগ উঠেছিল এবং শীতলকুচির ঘটনা আমরা জানি। কিন্তু তথাপি কিন্তু তত সমস্যা আমরা দেখিনি, যেই সমস্যা কিন্তু ইলেকশনের কাউন্টিং এর দিন হয়েছিল 2রা মে 2021। এমন একটা দিন, সেই দিন কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ সকাল থেকে আসতে শুরু করে এবং সেই সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় একটা গন্ডগোলের খবরও আসতে শুরু করে এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে মামলা হয়েছে এবং অনেক ঘটনাক্রম ঘটেছে। ফলে নির্বাচন কমিশন চাইছে এবার যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই জন্য যে কঠোর অবস্থান নেওয়া দরকার, সেই নির্দেশিকায় তিনি কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছেন বা বলেছেন। এবং আমরা দেখতে পেলাম আজকে বেশ কয়েকটি রাজ্যে ডিজি পরিবর্তন করা হলো। এটা গেল আজকে যে প্রশাসনিক দিকটা একটা গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে যদি রাজনীতির দিকে তাকাই, তাহলে কিন্তু আজকে দেখতে পাবো রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা দেখতে পেলাম বিহারে এনডিএর সাথে যে জোট বদ্ধ অবস্থায় সদ্য এসেছেন নীতিশ কুমার, সেই নীতিশ কুমারের দলের কিন্তু সমঝোতা হয়ে গেল, আসন রফা হয়ে গেল। এতদিন পর্যন্ত দেখা যেত বিজেপি তারা কিন্তু কম আসনে লড়তেন এবং
আমরা যদি দেখি জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের যে দল তারা কিন্তু বেশি আসন হতে, এবার কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি একটি আসন বেশিতে লড়বে, অর্থাৎ 17টি আসনতে লড়বে, অন্যদিকে 16টি আসনে কিন্তু লড়াই করবে নীতিশ কুমারের জেডিইউ, এবং বাকি যে 7টি আসন থাকবে সেগুলি বাকি আঞ্চলিক দলকে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ মোট 40টি আসন যে বিহারের নির্বাচন হবে তার আসন সমঝোতা হয়ে গেল। এটা কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে কংগ্রেসের দিকে, তারা কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে, যেহেতু ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গেছে। এবং বিজেপির দিকেও তাকিয়ে রয়েছে, বাংলায় যে 22টি কেন্দ্রের এখনো ঘোষণা হয়নি, 20টি কেন্দ্রে ঘোষণা হয়েছে, তার মধ্যে আসানসোল নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। কেন শোনা যাচ্ছে যে ওখানে পবন সিং, যাকে বিজেপি প্রার্থী করেছে, ভোজপুরি গায়ক, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রথমে বলেছিলেন যে আমি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াতে চাই, কিন্তু আসানসোল থেকে নয়। তিনি সেই যে বিষয়টি, সেই বিষয়টি নিয়েও কিন্তু অনেকে এই মুহূর্তে বলছেন যে না, পবন সিং শেষ মুহূর্তে রাজি হয়েছেন, তিনি আসানসোলে দাঁড়াবেন। এখন তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না সে নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে বাকি 22টি আসন, সেই আসনে কারা দাঁড়াবে, তার মধ্যে কিন্তু জলপাইগুড়ি আসন রয়েছে, দার্জিলিং আসন রয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের ক্ষেত্রে 2টি আসন রয়েছে। এমনকি আমরা যদি দেখি আজকে জুন মালিয়া মেদিনীপুর আসনে তিনি কিন্তু প্রচার শুরু করে দিলেন। প্রথমে তিনি একড়ার যে মাজার রয়েছে সেখানে গিয়ে চাদর চড়ালেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, এবং দোয়া করবার পর তিনি প্রচারে বেরিয়ে পড়লেন। প্রচারে বেরিয়ে তিনি এক মন্দিরে গেলেন, মন্দিরে গিয়ে বাবার কাছে কিন্তু আশীর্বাদ গ্রহণ করলেন, এবং তিনি সাংবাদিকদের বললেন যে মানুষের যে স্বতঃস্ফূর্ত একটা মনোভাব দেখা যাচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে যে আমরা এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের কথা বলে দিচ্ছে যে আমরা জিতবো। অন্যদিকে দিলীপ ঘোষ গতবারের যে বিজয়ী প্রার্থী ছিলেন বা বিজয়ী সাংসদ, তিনি কিন্তু এখনো নিশ্চিত নয়, যেহেতু বিজেপি প্রার্থী তালিকা, ফলে প্রচার কিন্তু বিজেপির বেশ কয়েকটি অঞ্চলে দানা বাঁধতে এখনো পারেনি। 23টি আসন রয়েছে, যে 23টি আসনে কিন্তু এখনো বিজেপিকে প্রচারে দেখা যায়নি। শুধুমাত্র 19টি আসনে কিন্তু প্রচার, বিশেষত তার মধ্যে উত্তরবঙ্গের যে আসনগুলি রয়েছে, যেখানে কিন্তু আমরা জানি যে 19শে এপ্রিল কিন্তু একটা মহারণর কিন্তু রয়েছে। সুতরাং সেই সময় যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের বলতেই হয় যে সেই সময়সীমা কিন্তু চলে আসছে, অর্থাৎ ভোটের যে প্রচার, সেই প্রচার কিন্তু হওয়া উচিত। কিন্তু ভারতীয় জনতা পার্টি এখনো উত্তরবঙ্গের 8টি আসনে কিন্তু তারা কিন্তু এখনো মানে 8টি আসনের মধ্যে 5টি আসনে প্রার্থী দিয়েছে, 3টি আসনে এখনো প্রার্থী দিতে পারেনি। এই 3টি আসন কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। তার মধ্যে প্রথম দফার নির্বাচন রয়েছে জলপাইগুড়িতে। সুতরাং জলপাইগুড়ি আসনে কবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে, এই নিয়ে কিন্তু একটা আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, এবং মনে করা হচ্ছে খুব শীঘ্রই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে। বামফ্রন্ট ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে, আইএসএফ প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে, কংগ্রেসেরও হয়তো প্রার্থী তালিকা খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে, এবং একটা আমরা জমজমাটে প্রচার কিন্তু দেখতে পাবো। এবং তার মাঝখানে বিভিন্ন ধরনের পরিবর্তন হবে, পুলিশ প্রশাসনের পরিবর্তন হতে পারে, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো জেলা প্রশাসনের কোনো পরিবর্তন হতে পারে। কিন্তু আজকের দিনে সবচেয়ে বড় ঘটনা যে ডিজি পরিবর্তন, সেটা নিয়ে চর্চা তো থাকবেই। আপনারা কিন্তু এতক্ষণ সুমন বসুরায়ের কাছ থেকে শুনলেন, কারণ আজকে যে ঘটনা আমরা দেখতে পেয়েছি যে ডিজি রাজীব কুমারকে কিন্তু সরিয়ে বিবেক সহায়কে নিয়ে আসা হয়েছে তার জায়গায়, এবং সে জায়গায় নির্বাচন কমিশন দাঁড়িয়ে কিন্তু এখন এরকম অনেক এদিক ওদিক করতে পারবেন, কারণ তাদের হাতেই এখন ক্ষমতা রয়েছে। কাজে সেদিকে আমাদের নজর থাকবে, এবং নজর থাকবে আসন্ন ভোট, আসন্ন যে নির্বাচন রয়েছে সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আর কি করছেন, এবং যেসব জায়গায় এখনো প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি সেই সব জায়গায় প্রার্থী তালিকা কিভাবে এবং কবে প্রকাশিত হয় সেদিকেও আমাদের নজর রাখবে। কাজেই আপনারা চোখ রাখুন এই চ্যানেল বাংলায়, এবং দেখতে থাকুন নানা রকম খবর এই ইলেকশন নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।